আপা, আম্মা কি বাসায় নেই? না, চলে গেছে। ভালো হয়েছে স্কুলে যাব না। পূর্ণা বলল, তোমরা যদি চাও আজকে ছুটি কাটাতে পারো, কিন্তু কাল থেকে যেতে হবে। ঠিক আছে আপা। পূর্ণা ও প্রিয়া স্কুলের জন্য বের হয়। উঠানে দাঁড়িয়ে দুই ভাইকে জড়িয়ে ধরে। আমার লক্ষ্মী ভাইরা, এই বাড়ি তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, ভালো মতো দেখে রাখবে, আর আমরা যাওয়ার পর দরজা বন্ধ করে দিবে। ঠিক আছে আপা। দুই ভাই মহা খুশি, আজ যেভাবে ইচ্ছে সময় কাটতে পারবে। প্রিয়া দুজনকে হাত নাড়িয়ে বিদায় দিয়ে চলে যায়। প্রিয়া ও পূর্ণা রাস্তায় বকুল গাছটার সামনে যায়। সাইদ ও আকাশ অন্য পাশে দাঁড়িয়ে আছে। প্রিয়া সাইদকে দেখে দুলাভাই বলে চিৎকার করে তার দিকে ছুটে যায়। পূর্ণা বিরক্তিকর মুখে প্রিয়ার দিকে তাকায়, কিন্তু সে কোনো কিছুই খেয়াল করছে না। কি খবর দুলা ভাই? ভালো আছি শালিকা। তোমার আপাকে রাজি করাও, আমরা নদীর পাড়ে ঘুরতে যাই। ঠিক আছে। পূর্ণা চোখ খুলে, প্রিয়ার জোরাজুরিতে আসছি। আমি সেটা জানি পূর্ণা, তোমার মা তোমাকে অনেক কষ্ট দেয়, তাই না? হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি। আর কিছুদিন অপেক্ষা করো পূর্ণা, আমি তোমাকে কষ্ট পেতে দিব না। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, আমি তাকে ধ্বংস করে ফেলবো। পূর্ণা একগাল হাসি দিয়ে সাইদের দিকে এক পলক তাকিয়ে নদীর দিকে তাকিয়ে ভাবছি, সেই চিঠির সম্পর্কে কি বলা উচিত তাকে। সে কি সাহায্য করতে পারবে? সাইদ হাত দিয়ে পূর্ণার দিকে ইশারা করে। পূর্ণবতী, কি ভাবছো? পূর্ণা চমকে উঠে বলে, কিছু না। সাইদ বলল, তোমার ওই মায়াবী চোখে হারিয়েছি নিজের ঠিকানা। তোমার মনের গহীনে আজকাল আমার আনাগোনা। পূর্ণা মুচকি হেসে বলল, চলুন, আমাদের বাসায় যেতে হবে। সুন্দরী নারী স্কুল ফাঁকি দিয়ে এইটুকু সময় দিয়েছে, সেটাই আমার জন্য বেশি। সাইদ, পূর্ণা, প্রিয়া ও আকাশ হাঁটছে। আকাশ বলল, প্রিয়া, তুমি কিন্তু অনেক সুন্দরী। প্রিয়া একটু ঢঙের স্বরে বলল, আমি জানি আকাশ ভাই, আপনার এই মিষ্টি কথায় অন্য মেয়ে পড়লেও আমি পড়বো না। তুমি খুব চালাক মেয়ে। সাইদ আকাশকে উদ্দেশ্য করে বলল, আমার শালিকাকে রাগান্বিত করো না আকাশ, আমার একমাত্র শালিকা। বিকেলে সোনালি রৌদ্র। প্রিয়া, আকিব, রাকিব উঠানে সাতচারা খেলছে। গ্রাম অঞ্চলের এক খেলা। পূর্ণা রাতের জন্য রান্না করছে। 7 দিন পরে জলিল বাসায় ফেরে। বাবাকে দেখে দৌড়ে বাবা বাবা বলে ছুটে বাবাকে জড়িয়ে ধরে। জলিল ছেলে মেয়েদের কপালে আদরে চুম্বন করে। বাবা এসেছে শুনে পূর্ণা রান্নাঘর থেকে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে। বাবাকে জড়িয়ে ধরার মধ্যে এক প্রশান্তি অনুভব করে। বাবার মধ্যে নিজের মায়ের সুগন্ধি অনুভব করে। পূর্ণার কাছে বাবা মা তার বাবাই। তার বাবা কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। লোকে বলে মা মারা গেলে বাবা বিয়ে করলে বাবারা পাল্টে যায়, কিন্তু জলিল নিজের সব মায়া মহব্বত দিয়ে পূর্ণাকে নিজের কাছে ডেকেছে। বাবাকে জড়িয়ে ধরে এক দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস ফেলে পূর্ণা বলে, তোমাকে খুব মনে পড়ছিল বাবা। আমারও অনেক মনে পড়েছে মা। তোমাদের মা কোথায়? প্রিয়া, আকিব ও রাকিব মাথা নত করে রেখেছে। পূর্ণা চোখের ইশারা দিয়ে বোঝায় বাসায় নেই। আমি বাসায় নেই, তারপরও তোমাদের মা কি করে বের হয়ে গেল? বাসায় বাচ্চাদের একা রেখে, দুটো বড় মেয়ে রেখে। ক্ষুব্ধ স্বরে বলতে বলতে সদর ঘরে চলে যায়। রাতে আকাশ ও সাইদ শেখ বাড়িতে আসে। উঠানে দাঁড়িয়ে জলিল কাকাকে কাকা বলে ডাকছে আকাশ। আকাশ এর বাবার নাম আব্দুল হামিদ। হামিদ ও জলিল খুব ভালো বন্ধু ছিল। সেই হিসেবে আকাশকে জলিল ভালোভাবেই চেনে। আকাশের ডাক শুনে জলিল বাইরে যায়। সে ডাকছে বলতে বলতে আকাশকে দেখে হাসি মুখে বলে, আরে আকাশ, তুমি? আসসালামু আলাইকুম চাচা। আকাশ সাইদ দুজনে সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসে বসো। বারান্দার চেয়ারে সাইদ ও আকাশ বসে। এতদিন পর কি মনে করে আসলে আকাশ? অনেকদিন ধরে আপনাকে দেখতে ইচ্ছে করছিল, জানেনই তো, পড়ালেখার জন্য ঢাকায় থাকতে হচ্ছে, তেমন সময় হয়ে ওঠে না। তোমার বাবা কেমন আছে? সেই আগের মতোই, বিছানায় শুয়ে থাকে, হাঁটাচলা করতে পারে না। আল্লাহ দূত তাকে সুস্থ করে দিবে, চিন্তা করো না। আমিন, বলল সাইদ ও আকাশ। জলিল সাইদের দিকে তাকিয়ে, তুমি কে বাবা? জি, আমি সাইদ তালুকদার। আলিপুর আশেক তালুকদার আমার বাবা। ও আচ্ছা, তোমার মরহুম দাদাকে চিনি। সে ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
আমিন। একসাথে আকাশ সাইদ আকাশ চারিদিকে তাকিয়ে বলল, বাসায় চাষি নেই? তোমার চাচি নেই, তোমার ভাই বোনেরা আছে। পূর্ণা, প্রিয়া, এদিকে আয়। প্রিয়া একটু হেলে দুলে হেঁটে বলল। বাবা ডেকেছো? প্রিয়া আকাশ ও সাইদকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। পেছন থেকে পূর্ণা তাদের দিকে হতভম্ব হয়ে পড়ে। হাতের নখ খুঁটতে খুঁটতে মাথা নত করে মাটির দিকে তাকিয়ে আছে পূর্ণা। মনে মনে বলছে, মাটি দুভাগ হয়ে যাক, মাটির ভিতরে ঢুকে যাক। কেন আসছে সাইদ তার বাবা জানতে পারলে? আশেপাশে কেউ সন্দেহ করলে কি হবে? সাইদ পূর্ণার দিকে তাকিয়ে আছে। জলিল বলল, আকাশ, এ প্রিয়া আমার ছোট মেয়ে, ও পূর্ণা আমার বড় মেয়ে, আর ছেলে দুজন ঘুমাচ্ছে। পূর্ণা, ও হচ্ছে তোর আকাশ ভাই, তোর হামিদ কাকার ছেলে। আর ও সাইদ, সাইদ ভাই বলে ডাকবি। জলিলের মুখে সাইদ ভাই শুনে পূর্ণার ভীষণ হাসি পাচ্ছে। মুখ চেপে মুচকি হাসছে। সাইদের মুখটা কালো হয়ে গেছে। পূর্ণার সাথে কথা বলার সুযোগ খুঁজছে সাইদ, তাই বলল, পূর্ণা আপু, কিছু মনে না করলে আমাদের টয়লেটটা কি একটু দেখিয়ে দিবেন? পূর্ণা তার বাবার দিকে তাকায়। জলিল চোখের ইশারায় যেতে বলে। সাইদকে পূর্ণা বাইরে নিয়ে যায়। তারা ভরা আকাশের নিচে উঠানে দাঁড়িয়ে, পূর্ণা আর সাইদ। সাইদ পূর্ণার দিকে তাকিয়ে, খুব মজা পাচ্ছিলে না কি? যখন তোমার বাবা সাইদ ভাই বলতে বলল? সাইদ ভাইয়া, আপনি নাকি টয়লেট যাবেন? মায়া ভরা দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে সাইদ। তুমি মজা নিচ্ছ, আমি টয়লেটে যাব না, তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলাম। আপনি এখানে কেন এসেছেন? বাবাকে কি বলেছেন? ভয় পেও না পূর্ণা, বলতে বলতে সাইদ পকেট থেকে চিঠি বের করে। এইটা তোমাকে দিতে এসেছি। পূর্ণা চিঠি হাতে নিয়ে, পূর্ণবতী, তোমার অনুমতি ছাড়া কিছুই করব না। পূর্ণা মৃদু হাসে। সাইদ তার দিকে তাকিয়ে বলল, সব সময় হেসো, হাসলে আরো সুন্দর লাগে। আকাশ ও সাইদ চলে যায়। রাত গভীর হয়ে আসছে। পূর্ণা তার প্রিয় বিছানায় বসে চিঠি পড়ছে। প্রিয় পূর্ণবতী, তোমার ওই মায়াবী চোখে নিজেকে হারিয়ে ফেলি। তোমার কণ্ঠস্বর শুনলে আমার হৃৎপিণ্ডে ভূমিকম্পের মতো নড়ে চড়ে ওঠে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তোমার দূরত্ব আমার মনে ক্ষত সৃষ্টি করে। যদি এই দূরত্ব না হতো, যদি প্রতিটি মুহূর্ত তোমাকে পাশে পেতাম, আমার স্ত্রী হয়ে, আমার সহধর্মিণী হয়ে আমার পাশে থেকে যাও। তোমার বিশাল মহব্বত ও ভালোবাসা থেকে একটুখানি ভালোবাসা আমাকে দিও। আমি প্রতিবারের মতো তোমার উত্তরের আশায় থাকবো। ইতি তোমার ভালোবাসার অপেক্ষায়, সাইদ। এক সপ্তাহ পর সূর্য মিষ্টি রোদ দিয়ে পূর্ব আকাশে উঁকি দিয়েছে। এক সপ্তাহ বৃষ্টি অন্ধকার দূর হয়ে গিয়ে আলো ছড়িয়েছে। কিন্তু এই অন্ধকার একেবারের জন্য শেখ বাড়িকে অন্ধকারময় করে দিয়েছে। আকন্দপুর হাসপাতালে বেঞ্চে পূর্ণা বসে আছে। পূর্ণার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায় বসে আছে প্রিয়া। কোলে আকিব মাথা দিয়ে ঘুমিয়ে আছে। অপর পাশে প্রিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে রাকিব। পূর্ণা এক হাত দিয়ে আকিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অন্য হাতে প্রিয়ার এক হাত শক্তভাবে ধরে আছে। সবাই ঘুমিয়ে পড়লেও পূর্ণা ঘুমাতে পারছে না। ক্লান্ত শরীরে বারবার চোখ বন্ধ হয়ে আসলেও ঘুম নামক ক্লান্তি দূর করা ওষুধটা চলে গিয়েছে। কিভাবে সে ঘুমাতে পারে? তার সবচেয়ে প্রিয় মানুষটা, যাকে ঘিরে তার জীবনের হাসি খুশি দুঃখ, সেই হসপিটালের বিছানায় শুয়ে আছে। ঝড় যেমন সবকিছু ভেঙে দিয়ে চলে যায়, অন্ধকার করে দিয়ে চলে যায়, তেমনি তার জীবনকেও অন্ধকার করে চলে গিয়েছে। আশা দৌড়ে ক্লান্ত পায়ে ছুটে আসছে। পূর্ণা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, সে কোথায় যায়, কোথায় থেকে আসে। তার জীবনে আসা যাওয়া এক রহস্য রয়েছে। প্রতিটা মানুষের জীবনে কি গোপন কিছু থাকে? তাহলে কি আমার জীবনে কি গোপন কিছু আছে? আশা পূর্ণা পূর্ণা বলে ডাকছে, কিন্তু পূর্ণা সাড়া না দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার ডাক পূর্ণার কানে পর্যন্ত পৌঁছায় নাই। আশা পূর্ণার কাঁধে জোরে একটা ধাক্কা মারে। পূর্ণা চমকে ওঠে। ধাক্কার জোরে ব্যথা পেয়েও নিজেকে সামলে নেয়। আশা ক্ষুব্ধ স্বরে বলল, এতক্ষণ ধরে ডাকছি, কানে কি কিছু শুনিসনি? তার কথা শুনে প্রিয়া ক্ষুব্ধ স্বরে আশাকে বলল, তুমি কেন এসেছো? তুমি চলে যাও, আমাদের সামনে আসবে না। তুমি আমাদের মা না, মা হলে একা ফেলে রেখে যেতে না। আশা পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আর বলছে, তুই আমার সন্তানদের আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। শয়তান মেয়ে একটা, মায়ের মতো হয়েছিস। পূর্ণার চোখ দুটো মুহূর্তের মধ্যে রাগে লাল হয়ে ওঠে। আশা মুখের কাছে গিয়ে ফিসফিসে কণ্ঠে বলে,
আপনার কি মনে আছে আপনার 3 সন্তান আছে, একজন স্বামী আছে? আপনি কি মায়ের দায়িত্ব পালন করছেন? ওদেরকে মায়ের আদর দিয়েছেন? আপনার ব্যবহারে আপনার সন্তানরা দূরে সরে গেছে, আমার কিছু করতে হয়নি। আর আমরা মায়ের সম্পর্কে কোনো বাজে কথা বললে আপনাকে ছাড়বো না। চলে যান এখান থেকে। আপনার সন্তানের সামনে আপনাকে অপমান করতে চাই না। বাসায় গিয়ে রান্না করেন, আপনার সন্তানরা এখনো না খেয়ে আছে। পূর্ণার কথা শুনে আশা ভয়েই থমকে গেছে। যেই মেয়েকে সে কথা শোনাতো সেই মেয়ে এখন তাকে আদেশ করছে। এই মেয়ে এমন কথা বলতে শিখে গেছে। আশা পূর্ণার দিকে এক পলক তাকিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। পূর্ণা তার ভাইদের বললে, তোমরা বাসায় চলে যাও, সারা রাত এইখানে ছিলে। বাবার কাছে কে থাকবে? আমি আর প্রিয়া আছি তো। ঠিক আছে। কিছুক্ষণ পরে জলিল হাসপাতালের বিছানায় শুয়ে আছে। পূর্ণা পাশে বসে হাতে চুম্বন করে বলল, আমার প্রিয় বাবা, তুমি কি ঘুমিয়ে আছো? চোখ খুলে একটু উঠে আমার সাথে কথা বলে আমার অশান্ত হৃদয়কে প্রশান্তি দাও। ওঠো বাবা। পূর্ণার পেছন থেকে এক সুদর্শন যুবক, ধবধবে ফর্সা, নীল চোখ, উচ্চতা 6 ফুটের বেশি, গায়ে ডাক্তারের পোশাক। তাকে দেখে মনে হয় কোনো ভিনদেশি ডাক্তার। সে বলল, আপনার বাবা উঠবে না। পূর্ণা হতভম্ব দৃষ্টিতে পিছনে ঘোরে। কেন? কারণ সে ঘুমিয়ে আছে। সে আগের থেকে সুস্থ আছে, চিন্তা করবেন না। আমি ডাক্তার হৃদম। আপনার নাম? পূর্ণা যখনই মুখ দিয়ে পূর্ণ বলছে তখনই এক নার্স এসে বলে, ডাক্তার সাহেব, 5 নাম্বার বেডের রোগীর অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি আসুন। হৃদম তাড়াহুড়ো করে কক্ষ থেকে বের হয়ে যায়। আকাশ ও সাইদ হাসপাতালে প্রবেশ করে। প্রিয়া হাসপাতালে এর দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাইদ প্রিয়াকে দেখে তার দিকে এগিয়ে আসে। প্রিয়া, ঠিক আছো? তোমার বাবা কেমন আছে? ঘুমিয়ে আছে। তোমার আপা কোথায়? বাবার পাশে। চলো আমরা যাই। ঘন্টাখানিক পরে জোরে চোখ খোলে। পূর্ণাকে দেখে একটু মুচকি হাসি দেয়। পূর্ণা বাবাকে চোখ খুলতে দেখে হাসি দিয়ে এক ক্লান্তির নিঃশ্বাস ছেড়ে প্রশান্তি অনুভব করে। বাবা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমার ভাই বোনেরা কোথায়? চলে গেছে। আম্মা চলে আসছে। প্রিয়া এইখানে আছে। আমার মায়াবী চোখের মেয়ে। আমার কেন জানি একজনের কথা খুব মনে পড়ছে। কে বাবা? তাকে নিয়ে আসি এইখানে। তুমি তাকে দেখতে চাইছো? তাকে দেখতে পাবো না, সে হারিয়ে গেছে। কে উনি? রহিমা। তোমার পরিচিত কেউ? আমি তো তাকে চিনি না। আমাদের প্রতিবেশী ছিল নিরুপমা। যেদিন মারা যায় সেদিন বিকেলেও সেও নিখোঁজ হয়ে যায়। পূর্ণা এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। আবার এই কেমন রহস্য? হাসপাতালের বাইরে জাম গাছের নিচে বেঞ্চে বসে আছে পূর্ণা। হৃদম 2 কাপ চা নিয়ে পূর্ণার দিকে এগিয়ে এসে বলে, সাপ্রেমী? পূর্ণা মৃদু হেসে উত্তর দিল, না। সাপ্রেমী না হন 1 কাপ চা তো খাওয়া যায়। চায়ের কাপ পূর্ণার হাতে দিল হৃদম। পূর্ণা বলল, আপনাকে ধন্যবাদ। হৃদম বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? অবশ্যই। আপনার নাম তো জানা হলো না। পূর্ণা চায়ের কাপে চুমুক দিয়ে সময় নিয়ে বলল, আমি পূর্ণা। পূর্ণা, খুব সুন্দর নাম। হাসপাতালে একবারও তোমার মাকে তো দেখলাম না। আমার মা মারা গেছে। কি বলো? কতদিন হলো মাকে হারিয়েছ? আমার যখন 6 মাস তখন। মায়ের সাথে কোনো স্মৃতি নেই। মা হারানো কষ্ট বুঝি? আপনারও মা নেই? হ্যাঁ, শুনেছি আমার জন্মের সময় সে ভুল চিকিৎসা মারা গেছে। আমার যখন 10 বছর, আমি তখন জেনেছি আমার মা নেই। আমার সৎ মা আমাকে বুঝতে দেয়নি কখনো। নিজের সন্তানদের থেকে বেশি ভালোবাসতো। যখন বুঝলাম আমার বয়স 10 বছর, কিন্তু আমার বাবা মা বিয়ে করেছে 8 বছর ধরে, তখন মনে প্রশ্ন জাগে, এটা কিভাবে সম্ভব? তখন জানি সে আমার আপন মা না। বিষয়টা দুঃখজনক। যদি এই সত্য না জানতে তাহলে ভালো হতো। হয়তো। মর্গ থেকে একটা 9 বছর বাচ্চার লাশ বের করা হয়েছে। মর্গের সামনে পুলিশ 2 জন পুরুষ, একটা ছেলে, 2টা বাচ্চা মেয়ে আছে। সাথে তাদের জামা ছেঁড়া ময়লা চুলগুলো এলোমেলো উস্কোস উস্কোস দেখে মনে হচ্ছে কতদিন তারা গোসল করেনি। পূর্ণা ওইদিকে কিছুক্ষণ তাকিয়ে পড়ল, তাদের এই অবস্থা কেন? তারা পথ শিশু। তাদের দলের একজন মারা গেছে। কিভাবে? আত্মহত্যা করেছে। কালকে নিজের হাতে এই বাচ্চাটাকে মর্গে পাঠিয়েছি। রোজ প্রার্থনা করি নিজে পরিচিত আর কাউকে যেন মর্গে পাঠাতে না হয়।
পূর্ণা একটু অবাক হয়ে প্রশ্ন করলো, নিজের মানে? আমার পালিত মা। সে মারা গেছে? আমার 11 বছরের বয়সে। দুঃখজনক। পূর্ণা আবারও প্রশ্ন করলো, ডাক্তার হবার ইচ্ছে কেন হলো? মা ভুল চিকিৎসা মারা গেছে, আর কোনো সন্তান যেন মা হারা না হয় তাই। খুব ভালো লক্ষ্য ছিল আপনার, তাই সফল হয়েছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমিন। সাইদ পেছন থেকে এসে পূর্ণাকে বলল। পূর্ণা, তুমি এখানে কি করছো? পূর্ণা উঠে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি কখন আসছেন? অনেকক্ষণ। তোমার বাবার সাথে দেখা হয়েছে, তুমি সেখানে ছিলে না। সাইদ বিরক্তিকর দৃষ্টিতে রিদমের দিকে তাকিয়ে আছে। পূর্ণার সাথে কথা বলতে দেখে তার একদম সহ্য হচ্ছে না। সাইদ বলল, পূর্ণা চলো, তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসি। পূর্ণা যাবার জন্য পা বাড়ায়, তখন রিদম বলল, এখন তার বাবার একটু বিশ্রাম নেওয়া দরকার। সাইদ বিরক্ত হয়ে রিদমকে বলল, আপনার কি আর কোনো রোগী নেই ডাক্তার সাহেব? রিদম কোনো উত্তর না দিয়ে পূর্ণাকে বলল, আমি যাচ্ছি পূর্ণা। পূর্ণা সাইদকে বলল, এমন ভাবে না বললেই পারতেন। সাইদ প্রশ্ন করলো, ওই ডাক্তারের সাথে কি কথা বললে? সে তো তার জীবন কাহিনী বলল। আমারটা তো কোনোদিন শুনলে না। পূর্ণা মাথা নত করে মৃদু হেসে বলল, আমি বাবার কাছে যাচ্ছি। পূর্ণা ব্যস্ততা দেখিয়ে চলে গেল, সাইদকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। 3 দিন পর বিকেলে সোনালি রোদ্র। প্রতিদিনের মতোই প্রিয়া তার ভাইয়েরা উঠানে খেলা করছে। জলিল সুস্থ হয়ে বাসায় ফিরেছে, তাই সবাই খুব খুশি। কিন্তু জলিল হার্ট অ্যাটাক করেছে, তাই তাকে কোনো রকম দুশ্চিন্তায় রাখা যাবে না, অযত্ন অবহেলা করা যাবে না। রিদম প্রতিদিন বাসায় এসে জলিলকে দেখে যায়। রিদমের সাথে আশার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আশা মনে মনে প্রিয়ার জামাই হিসেবেই ভাবছে। বড়লোক পাত্র দেখলেই তাকে প্রিয়ার জামাই করার স্বপ্ন দেখে। রিদম মনে মনে পূর্ণাকে পছন্দ করে। সে পূর্ণার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। জলিল এ নিয়ে এখনো কোনো মতামত জানায়নি। জলিল সবাইকে সদর ঘরে ডেকেছে। জলিল বলল, তোমাদের কিছু কথা জানাতে চাই। আশা ব্যস্ততা দেখিয়ে বলছে, বলো, জলদি বলো। রিদম বিয়ের প্রস্তাব দিয়েছে। পূর্ণা প্রিয়া একে অন্যের দিকে এক পলক তাকালো। আশা খুশিতে আত্মহারা হয়ে প্রশ্ন করলো, প্রিয়ার জন্য? তুমি কি বলছো? হ্যাঁ বলছো তো? পূর্ণা হাসি দিয়ে প্রিয়ের দিকে তাকালো। জলিল আশাকে বলল, তুমি এত খুশি হও না, পূর্ণার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। মুহূর্তের মধ্যেই পূর্ণার হাসি মুখটা কালো মেঘে ঢেকে গেল। আশা ক্ষুব্ধ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে জলিলকে প্রশ্ন করলো, তুমি কি বলছো? কিছু না, পূর্ণ তার মতামত না জেনে কিছু বলতে পারছি না। পূর্ণা কাল মতামত জানাবে। পূর্ণা উঠে বাইরে চলে যায়। পেছন পেছন প্রিয়াও যায়। সকালে ঠান্ডা বাতাস বইছে, আকাশও কিছুটা কালো হয়ে আছে। সাইদ প্রতিদিনের মতো বকুল গাছের নিচে পূর্ণার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আজও অপেক্ষা করছে। পূর্ণাকে দেখে সাইদ মৃদু হাসি দিল। পূর্ণা একবারের জন্য তার দিকে না তাকিয়ে চলে গেল। এই ব্যাপারটা অদ্ভুত লাগে সাইদের কাছে। প্রিয়া সাইদের সামনে দাঁড়ায়। সাইদ প্রশ্ন করে, কি হয়েছে? আবার মন খারাপ। কেন? রিদম ভাই বিয়ের প্রস্তাব দিয়েছে, বাবা আজকে সিদ্ধান্ত জানাতে বলেছে। কথা শুনে সাইদের চোখ দুটো অশ্রু টলমল করছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। এটি কি সত্যি শুনছে নাকি স্বপ্ন ছিল? সে বিশ্বাস করতে পারছে না। মনে মনে ভাবছে, এই ডাক্তার কি শুরু করেছে? শুরু থেকেই পছন্দ হয় না। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। শীতল বাতাস বইছে। আশেপাশে কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ সেই বাতাসে। পূর্ণা তার বাবার সাথে তার মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছে। তার বাবা এখনো পুরোপুরি সুস্থ হননি। এক হাতে পূর্ণার হাত ধরে আছে, আরেক হাতে বাঁশের লাঠি ভর করে হাঁটছে। মায়ের কবরের সামনে আসে পূর্ণা তার বাবাকে বসিয়ে দিল। দুজনেই মোনাজাত ধরেছে। শেষ করেই জলিল পূর্ণার দিকে তাকিয়ে বলল, মেয়ে আমার, তোমার সাথে কিছু বিষয় কথা আছে। আজকে তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেবে। পূর্ণা তার বাবার দিকে তাকিয়ে, বলো বাবা। সাইদ আমার কাছে এসেছিল, সে তোমাকে জীবন সঙ্গী হিসেবে চাই। ডাক্তার সাহেব, সেও আমাকে একই প্রস্তাব দিয়েছে। আমি তাদের বলেছি, আমার মেয়ের সিদ্ধান্ত না জেনে আমি তোমাদের উত্তর দিতে পারবো না। পূর্ণামা, এইখানে তুমি যা বলবে তাই হবে। পূর্ণা অশ্রু ভেজা চোখে তার বাবার দিকে তাকিয়ে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না।
তোমার কাছেই থাকতে চাই, তোমার থেকে দূরে পাঠিয়ে দিও না। পূর্ণার গাল বেয়ে টপ টপ করে অশ্রু বইছে। জলিল 2 হাত দিয়ে অশ্রু মুছে দেয়। পূর্ণার হাত দুটো শক্ত করে ধরে। আমার প্রিয় মেয়ে, চোখের মনি, যদি তোমাকে বিদায় দিতে না হতো তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি হতাম। কিন্তু এটাই বিধান, মেয়েদের স্বামীর সংসারে যেতে হবে। যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে এত তাড়াতাড়ি তোমাকে বিদায় দিতাম না। আমার অবস্থা তো দেখছো, আশার কাছে তোমাকে ছেড়ে দিতে পারবো না। তোমাকে তার হাত থেকে মুক্তি পেতে হবে, নিজের পরিচয় বাঁচবে তুমি। পূর্ণা মাথা নত করে বসে আছে, তার চোখ থেকে অশ্রু ঝরছে। জলিল কিছুক্ষণ চুপ থেকে পূর্ণাকে বলল, আমার লক্ষ্মী মেয়ে, আমার চোখের দিকে তাকাও। পূর্ণা মাথা নিচু করে চোখের দিকে তাকালো। তুমি কি সাইদকে পছন্দ করো? পূর্ণা তার বাবার চোখের থেকে চোখ সরিয়ে মাটির দিকে তাকিয়ে লাজুক কণ্ঠে বাবা, একটু সময় নিয়ে ধীরে বলল, আমি তাকে পছন্দ করি কিনা জানি না, তবে তার জন্য আমার অনুভূতি কাজ করে। জলিল মুচকি হেসে নিরুপমার কবরের দিকে তাকিয়ে বলল, শুনেছ, তোমার মেয়ে বড় হয়ে গেছে, এখন তাকে স্বামীর ঘরে বিদায় দিব। জলিল পূর্ণার দিকে তাকিয়ে আমার লক্ষ্মী মেয়ে, খুব শীঘ্রই আমাকে বিদায় দিতে হবে বলল। প্রিয়া নিজের ঘরে বসে কাপড় ভাঁজ করছে। আশা নরম গলায় প্রিয়া প্রিয়া বলে ডাকতে ডাকতে ঘরে ঢুকছে। প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মায়ের হঠাৎ আদর দেখে হতভম্ব দৃষ্টিতে আশার দিকে এক পলক তাকিয়ে নিজের কাছে মন দিয়ে পড়ল, বড়লোক পাত্র আছে নাকি মা? আশা বিরক্তকর কণ্ঠে বলল, কি বললি? তুমি হঠাৎ আদর করছো তো তাই, তুমি তো এমনি এমনি আদর করো না। মায়ের সাথে এইভাবে কথা বলতে নেই মা, একটু থেমে। প্রিয়া, আমাকে বলো, সাইদ কেমন ছেলে? সে কি ধনী? তা আমি জানি না, তবে ভাইয়া অনেক ভালো। প্রিয়া প্রশ্ন করল, মা, তুমি সাইদ ভাইয়াকে কিভাবে চিনো? তোর তোর বাবার কাছে পূর্ণার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। তাহলে আপার সাইদ ভাইয়ার বিয়ে হবে? আশা অন্যদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ডাক্তার সাহেবকে খালি হাতে ফিরিয়ে দেয়া ঠিক হবে না। প্রিয়া তার মায়ের দিকে তাকিয়ে, ডাক্তার সাহেবের সাথে কার বিয়ে দিবে মা? আমাকে নিয়ে উল্টাপাল্টা কিছু ভাববেন না, আমি এখনো ছোট। এই মেয়ে নিজের ভালো বুঝে না। বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যায়। বিকেলে মৃদু শীতল বাতাস। জলিল বারান্দায় চেয়ারে হেলান দিয়ে বসে আছে। রিদম বারান্দায় প্রবেশ করে সালাম দেয়। সালামের উত্তর দিয়ে জলিল বসতে বলে। রিদম বাড়ির চারপাশে তাকাতে তাকাতে মোড়াতে বসলো। জলিল প্রশ্ন করলো, তুমি কি কাউকে খুঁজছো বাবা? পূর্ণা ঘাটে আছে। আপনি এখন কেমন আছেন চাচা? ঠিকমতো ওষুধ নিচ্ছেন তো? হ্যাঁ বাবা, আমি আগের থেকে অনেক ভালো আছি। শুক্রিয়া, আল্লাহও আমাকে সুস্থতা দান করেছে। আলহামদুলিল্লাহ চাচা। পূর্ণার ব্যাপার কি সিদ্ধান্ত নিয়েছেন? জলিল একটু চুপ থেকে সময় নিয়ে উত্তর দিলেন, পূর্ণার মনে তোমার জন্য কোনো অনুভূতি নেই, সে তোমাকে স্বামী হিসেবে চায় না। রিদমের পায়ের নিচে মাটি সরে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অশ্রুসিক্ত চোখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই কথা কি সে বলেছে? আমি আমার মেয়ের চোখের ভাষা বুঝি, তার হৃদয়ের কথা চোখে প্রকাশ পায়। শোনো বাবা, তুমি আমার ছেলের মতো। আমার বাড়ির দরজা তোমার জন্য খোলা। যখন ইচ্ছে করবে এই বাবার কাছে চলে আসবে। আপনাকে ধন্যবাদ চাচা, আমাকে আপনার ছেলের জায়গায় দিয়েছেন। আমি আজ উঠছি। রিদম উঠে চোখের কোণে অশ্রু মুছতে মুছতে বের হয়ে গেল। উঠোনের সামনে এসে দাঁড়ালো পূর্ণা। কি হয়েছে ডাক্তার সাহেব? কিছু না, তোমার জন্য শুভকামনা রইল। সাইদের জন্য তাহলে তোমার অনুভূতি আছে, দুজনকে বেশ মানাবে। তার মুখে সাইদের নাম শুনে হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো পূর্ণা, আপনি কিভাবে জানেন? মৃদু হেসে কোনো উত্তর না দিয়েই চলে গেল। পরের দিন বারান্দার চেয়ারে বসে আছে জলিল। আশা তার পাশে দাঁড়িয়ে আছে। আকাশ ও সাইদ মোড়ায় বসে আছে। সাইদ অস্বস্তি লাগছে, পুরো শরীর ঘেমে একাকার। সে সত্যি পূর্ণাকে পাবে কিনা? তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। জলিল কিছুক্ষণ চুপ থেকে বলল, সাইদ। চমকে উঠে জলিলের দিকে তাকায়। তোমার বাবা মা কোথায় থাকে? শান্তিনগর। তোমার বাবা মাকে নিয়ে আসবে, তাদের মতামত জানতে হবে পূর্ণাকে তাদের পছন্দ কিনা। তার মানে আপনি রাজি? আমার মেয়ে তোমাকে বেছে নিয়েছে। আমি খুব শীঘ্রই বাবা মাকে নিয়ে আসবো। এত খুশি হইও না, আমি এক শর্তে পূর্ণা তোমার হাতে তুলে দিব। জলিলের কথায় মুহূর্তের মধ্যেই সাইদের হাসি মুখটা কালো হয়ে গেল। কি এমন শর্ত? সত্যি কি পূর্ণাকে সে জীবনসঙ্গী হিসেবে পাবে?
বিকেলে সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। পুরো আকাশ লালচে রং হয়ে আছে। নদীর পাড়ে পাথরের উপরে সাইদ ও পূর্ণা বসে আছে। সাইদ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে। পূর্ণা কয়েক সেকেন্ড সাইদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। নতজানু হয়ে জিজ্ঞেস করল, কি দেখছেন? আমার সুন্দরী সঙ্গিনীকে। এখনো হয়নি তো? কিছুদিন পর তো হয়ে যাবে। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে সাইদ, ভেবেছিলাম তোমার বাবা অনেক কঠিন শর্ত দেবে। ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো, কোনোদিন তুমি আমার হবে না। সে সত্য দিলেও তার মেয়ের স্বপ্ন যেন পূরণ করি। তার মেয়ের পড়ালেখা কোনোভাবে বন্ধ না হয়। তার মেয়ের পাশে সারা জীবন থাকি। আমি তোমাকে কথা দিচ্ছি পূর্ণা, তোমাকে সারা জীবন আগলে রাখবো। কোনো কষ্টেও তোমাকে ছুতে দিব না। পূর্ণা মুচকি হাসল। আপনি অনেক ভালো একজন মানুষ। সাইদ হেসে উত্তর দিল, এই প্রথম কোনো সুন্দরী মেয়ে আমার প্রশংসা করলো। কেন আগে কেউ করেনি? না, তেমন কেউ না। তেমন কেউ না মানে? তার মানে করেছে। আচ্ছা পূর্ণা, একটা উত্তর দাও তো, তুমি কি আমাকে পছন্দ করো? পূর্ণা মাথা নিচু করে চাপা স্বরে বলল, হয়তো। এখনো তো আমার কোনো চিঠির উত্তর দিলে না। আমি কি ধরে নিব পূর্ণা চিঠি লিখতে পারে না? পূর্ণা নিজের ব্যাগ থেকে একটা চিঠি বের করে সাইদের হাতে দিল। সাইদ খুশিতে আত্মহারা। পূর্ণা চিঠি লিখতে পারে। কিছুক্ষণ পর চুপ থেকে পূর্ণা বলল, আমাকে বাসায় যেতে হবে, সন্ধ্যা নেমে আসছে। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি যেতে পারবো? আমি আমার হবু স্ত্রীকে একা ছাড়তে পারি না, চলো আমরা যাই। প্রিয়া পূর্ণা বিছানায় শুয়ে আছে। পূর্ণা হাসি মুখে শূন্যে তাকিয়ে কিছু একটা ভাবছে। প্রিয়া পূর্ণার দিকে তাকিয়ে চাপা স্বরে, আপা, পূর্ণা প্রিয়ার দিকে তাকিয়ে এক হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে, কি হয়েছে? প্রিয়া মুখ ভার করে, তোমার বিয়ে হয়ে গেলে আমি একা হয়ে যাব, তোমাকে অনেক মনে পড়বে। লক্ষ্মী বোন, আমারও অনেক কষ্ট হবে যখন আমি ভাবি এই বাড়ি, উঠান, ঘর, বাবা, বোন, ভাইদের ছেড়ে যেতে হবে। তখন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। কেন যেতে হয়? যদি এই নিয়মটা বদলে যেত, যদি মেয়েদের বাবার ঘর ছেড়ে যেতে না হতো। পূর্ণার চোখ থেকে অশ্রু ঝরছে। প্রিয়া চোখের অশ্রু মুছে দিয়ে, আপা কেঁদো না, তুমি সাইদ ভাইয়ার কাছে অনেক ভালো থাকবে, দেখো তুমি অনেক সুখী হবে, আমিন। দুই বোন দুজনাকে জড়িয়ে ধরে রাখে। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। দূরে কোথাও থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। বাড়ির পাশের কুকুর ঘেউ ঘেউ করে ডেকে যাচ্ছে। চোখ ঘুম নেই। বারান্দায় নিশ্চিন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সাইদ। আকাশ বারান্দায় প্রবেশ করে। এত রাতে ওখানে দাঁড়িয়ে আছো কেন ভাই? সাইদ উত্তর দিল, ঘুম নেই। কি নিয়ে এত চিন্তিত? চাচা চাচি বানবে কিনা? বুঝতে পারছি না কি করব, কিভাবে তাদের রাজি করাই। বাবা সহজ সরল, আমি যা বলবো মেনে নিবে। কিন্তু মা আর বোনরা, তারা খুব কঠিন মানুষ। আমার জন্য অনেক বড় ঘরের পাত্রী আশা করে, পূর্ণাকে তারা মেনে নেবে না। আকাশ ছোট্ট করে একটা শ্বাস ফেলে। সম্পর্কে শুরু করার আগে শেষটা ভেবে নেওয়া উচিত ছিল। কাঁধে হাত রেখে আকাশ বলল, তোমার যেটা ভালো মনে হয় তাই করো ভাই। সাইদের মনে পড়ে পূর্ণার চিঠির কথা। দ্রুত নিজের ঘরে চলে যায়। শার্টের পকেট থেকে চিঠিটা বের করে আবারও বারান্দায় চলে আসে। চিঠিটার দিকে মায়াবী দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে খোলে। প্রিয় সাইদ, আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি লিখব। চিঠির ভাষা আমার জানা নেই, কিভাবে গুছিয়ে লিখতে হয় আমি তাও জানি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেছিলেন আমি আপনাকে ভালোবাসি কিনা বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারি, যখন আপনাকে দেখি থমকে যায় নিঃশ্বাস, কণ্ঠনালী, বুকের ভিতরে থাকা হৃৎপিণ্ডটা শিশির অনুভূত হয়। এটাকে কি ভালোবাসা বলে নাকি অনুভূতি তা আমার জানা নেই। শুধু এইটুকু বলতে পারি, আপনার সাথে থাকা প্রতিটা মুহূর্ত আমার জীবনে কাটানোর সবচেয়ে সুখের সময়। আপনি পাশে থাকলে আমি প্রাণ খুলে হাসতে পারি। এই প্রথম কোনো পুরুষের জন্য অনুভব করলাম আপনি ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারছি না। হয়তো এই মেয়েটা বকুল গাছের নিচে অপেক্ষা করা ছেলেটার প্রেমে পড়ে গেছে। আর কিছু লিখতে পারছি না, আমার হৃদয় থমকে যাচ্ছে। ইতি, আপনার পূর্ণবতী।
সকাল থেকেই শেখ বাড়িতে খুশির আমেজ। আত্মীয় স্বজনেরা বাসায় আসছে, আপ্যায়নের প্রস্তুতি তোড়জোড়ে চলছে। বাড়ির প্রতিটা মানুষই ব্যস্ত। সাধারণত ভাত এর পরিবর্তে সুগন্ধি চালের ভাত, হাঁসের মাংস, মুরগির মাংস, ফিরনি রান্না করা হয়েছে। বাড়িতে উৎসব মুখর পরিবেশ। পূর্ণার সকাল থেকেই তার ভাইয়ের সাথে নিয়ে পুরো বাড়ি পরিষ্কারে ব্যস্ত। প্রিয়া ঘর গোছানো, জলিল আত্মীয়দের সাথে কথা বলায় আর আশা রান্না করায়। আজ তাকে অনেক খুশি দেখাচ্ছে। আজ কোনো পরিশ্রম নেই, গায়ে লাগছে না যেন, সে ক্লান্তই হচ্ছে না। পূর্ণাকে অবশেষে বাড়ি থেকে বিদায় দিচ্ছে, এতেই সে বেশ খুশি। আজ পূর্ণা ও সাঈদের বাগদান। সবকিছুর প্রস্তুতি শেষ। অতিথিরা দুপুরের খানা তৃপ্তি সহকারে খেয়েছে। সবাই বারান্দায় চেয়ারে বসে আছে। সাঈদের বাসা থেকে তার বাবা ও মামা এসেছে। মামা অহংকারী স্বরে পূর্ণার বাবাকে উদ্দেশ্য করে বললেন, জলিল সাহেব, এইবার আপনার মেয়েকে নিয়ে আসুন। দেখি আপনার মেয়ে কত রূপবতী। আমার ভাগ্নে কি দেখে এরকম পাগল হয়েছে। ভাগ্নের জন্যই এইখানে আসলাম। আমাদের স্বপ্ন ছিল তার জন্য ধনী পরিবারের মেয়ে আনা। জলিল হালকা নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা হয়তো ধনী না, তবে আমার মেয়ে রাজকন্যার থেকে কম নয়। জলিল চোখের ইশারায় আশাকে বললেন পূর্ণাকে নিয়ে আসতে। টিপ টিপ পায়ে পূর্ণা সদর ঘরে পেরিয়ে বারান্দার দরজায় প্রবেশ করে। পূর্ণার পরনে হালকা গোলাপি রঙের শাড়িতে সোনালি সুতোর কাজ, হাতে কাচের চুড়ি, বাঁকা সিথি চুলে খোপায় বকুল ফুলের মালা। সবাই মুগ্ধ চোখে পূর্ণার দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে শেখ বাড়ির বারান্দায় দরজায় আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। সাঈদের মামা মুগ্ধ চোখে তাকিয়ে আছে আর বলছে, তাহলে এজন্যই আমার ভাগ্নে এই মেয়ের জন্য পাগল হয়েছে। এই তো চাঁদের মতো সুন্দর। পূর্ণা মামাকে পা ছুঁয়ে সালাম করে। সাঈদের বাবাকে সালাম করতে গেলে হাত দিয়ে ধরে পূর্ণার মাথায় হাত বুলিয়ে নেয়। বেঁচে থাকো মা। পূর্ণা চেয়ারে বসে, একপাশে দিশা পূর্ণার ফুফাতো বোন, অন্য পাশে প্রিয়া বসে আছে। তাদের পেছনে আশা দাঁড়িয়ে আছে। সাঈদ পূর্ণার মুখোমুখি বসেছে। পূর্ণার দিকে দিয়ে আলতো করে চোখ টিপ দেয়। পূর্ণা ঠোঁটের কোণে হালকা মৃদু হাসে। জলিল সাঈদের বাবাকে বলল, আশিক ভাই, আপনার স্ত্রী ও মেয়েরা আসেনি কেন? আশিক উত্তর দেওয়ার আগেই আফজাল সাহেব, সাঈদের মামা, উত্তর দিলেন, আমার বোন আর ভাগিনারা রাজি না তো তাই আসেনি। কথা শুনে জলিল ও পূর্ণা মুখ কালো হয়ে গেল। আশা হেসে হেসে বলল, সে কি কথা, এত সুন্দর মেয়েকে নিজের ছেলের বউ হিসাবে পাচ্ছে, তাহলে রাজি না কেন? জলিল বলল, তারা রাজি না থাকলে কি করে আমার মেয়েকে ওইখানে বিয়ে দেই? আশিক তালুকদার পূর্ণার বাবার হাতে হাত রেখে বললেন, ভাই, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। আমি ওকে পুত্রবধূ না, মেয়ে হিসাবে চাচ্ছি। বাড়ির সবাইকে আমি মানিয়ে নিব, একটু সময় দিন। জলিল আর তার কথা ফেলতে পারলেন না। আশিক তালুকদার সহজ সরল ও ভালো মানুষ, তার কথা ফেলে কিভাবে? বাগদাদ অনুষ্ঠান শুরু হলো। সাঈদের পূর্ণার মুখোমুখি দাঁড়িয়ে। সাঈদ পূর্ণার হাত ধরে ফিসফিস করে পূর্ণার কানে বলে, অবশেষে তোমাকে পাচ্ছি, একান্ত নিজের করে, আর হারানোর ভয় নেই। এখন পূর্ণবতী শুধুই আমার। পূর্ণা মুচকি হেসে ফিসফিস করে বলল, একটু চুপ থাকুন সবাই সামনে। সাঈদ আংটি যেই পরাতে যাবে, আফজাল সাহেব জোর গলায় বললেন, আশিক ভাই, আমার তো আংটি দিচ্ছি মেয়েকে, কিন্তু আমাদের ছেলের কি সোনার আংটি পরার কপাল আছে? জলিল নিজের পাঞ্জাবির পকেট থেকে সোনার আংটি বের করে পূর্ণার সামনে এগিয়ে দিয়ে বলে, পূর্ণামা, এটা তুমি সাইদকে পরিয়ে দিবে। আফজালের দিকে তাকিয়ে জলিল বলল, আফজাল সাহেব, আমরা গরিব হতে পারি, তবে আমাদের মনটা ভিখারি না। কথা শুনে আফজাল মুগ্ধ দৃষ্টিতে জলিলের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে মাথা নত করে নেয়। এরকম মুখের উপরে জবাব তাকে আগে কেউ কোনোদিন দেয়নি। পূর্ণার হাতে আংটি পরিয়ে দেয় সাঈদ। প্রিয়া, তিশা, তার ভাইয়েরা হাতে তালি দিয়ে তাদের শুভেচ্ছা জানায়। পূর্ণা যেই আংটিটা পরাতে যাবে তখনই রিদম এসে দরজায় হাজির হয়। তার শরীর ঘেমে একাকার, অস্থির দেখাচ্ছে তাকে। পূর্ণা তাকে দেখে হতভম্ব হয়ে যায়। সবাই পূর্ণার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে পূর্ণা অনেক বড় অপরাধী। পূর্ণার অস্বস্তির নিঃশ্বাস। ডাক্তার সাহেব কেন এখানে আসছে? তাকে এমন দেখাচ্ছে কেন? কি বলতে চায়? তার আশা সবাই ভালো চোখে দেখবে তো, নাকি পূর্ণাকে কলঙ্ক দেবে? পূর্ণার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সাঈদ বিরক্তির কণ্ঠে রিদমের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করলো, কি চাই ডাক্তার? রিদম কাঁপা কাঁপা স্বরে জবাব দিল,
পূর্ণার সাথে একটু কথা আছে, খুব জরুরি বিষয়। বিকেলে সোনালি রোদ্দুর, মন মাতানো বাতাস বইছে, শীতল হাওয়া। পাকা ঘাটলা পূর্ণা, প্রিয়া ও তিশা বসে আছে। প্রিয়ার গালে হাত দিয়ে বসে আছে। পূর্ণা গভীর চিন্তায় আছে। তিশা দুজনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে আবারও শূন্যে তাকিয়ে গোপন নিঃশ্বাস ছেড়ে বললেন, প্রিয়া, ও ডাক্তার সাহেব কোথায় থাকে? কথা শুনে পূর্ণা চমকে ওঠে, কয়েক সেকেন্ড তিশার দিকে তাকিয়ে থাকে। তার মধ্যে প্রিয়া জবাব দেয়, আমি জানি সে এখানকার না, হাসপাতালে থাকে তাই জানি। একটু চুপ থেকে প্রিয়া, আপা, তোমার বাগদানের দিন কি বলতে চেয়েছিল সে? প্রিয়ার কথা শুনে নিজের হাতের আঙ্গুলের বাগদানের আংটিটির দিকে তাকিয়ে জবাব দিল, জানি না, তবে কিছু একটা বলতে চেয়েছিল। চলো আজকে হাসপাতালে যাই আপা, তাহলে তো জানতে পারবো কি বলতে চেয়েছিল। যাওয়া ঠিক হবে না, আর এখন আমার বাগদান হয়ে গেছে, আমি এখন অন্য কারোর সাথে দেখা করতে পারি না। প্রিয়া বলল, ঠিক বলেছ আপা, আর সাইদ ভাই তো ডাক্তার সাহেবকে দেখতে পারে না। একটু থেমে তিশা, তবে যাই বলিস, ডাক্তার সাহেব কিন্তু অনেক সুন্দর, চোখগুলো কি সুন্দর, নীল চোখের ডাক্তার। তিশার কথা শুনে পূর্ণা ও প্রিয়া তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে দুজনেই হেসে ফেলল। জলির আগে থেকে একটু অস্বস্তি বোধ করছে, শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে অসুখটা বেড়েছে। পূর্ণা অনেকবার করে বলেছে ডাক্তার দেখাতে, কিন্তু সে নাছোড়বান্দা, কোনোভাবেই সে হসপিটালে যাবে না। বিছানার উপরে বসে হেলান দিয়ে পেপার পড়ছে। আশা দ্রুত পায়ে এগিয়ে এসে জলিলের পায়ের কাছে বসে। একটু কথা ছিল। জলিল পেপার পড়তে পড়তে জবাব দিল, পূর্ণার বাগদানে সাইদকে যেই আংটি দিলে সেটা কোথায় পেলে? ওইটা নিরুপমার। নিরুপমা কোথায় পেল? জলিল পেপার ভাঁজ করে বিছানার উপরে রেখে আশার দিকে তাকিয়ে জবাব দিল, মনে হয় ভুলে গেছো, নিরুপমা মেম্বারের মেয়ে ছিল। যখন সে পালিয়ে আসে তার বিয়ের গয়না পরা ছিল। আমি শুনেছি সে সব ফেরত দিয়েছে। মায়ের দেওয়া গয়না রেখে সব ফেরত দিয়েছে। পূর্ণার স্বামী তো আংটি পেল, প্রিয়ার বিয়েতে তার স্বামী কি পাবে? তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। পূর্ণা যখন পেয়েছে প্রিয়াও পাবে। তারা দুজন আমার মেয়ে, কাউকে খালি হাতে শ্বশুর বাড়িতে পাঠাবো না। পূর্ণার বিয়ে তো বেশি দিন নেই, যদি প্রিয়াকেও একই দিনে বিয়েটা দিয়ে দিতে পারতাম। জলিল ক্ষুব্ধ স্বরে বলল, এই গ্রামের মেয়েদের 14 বছরে বিয়ে হয়, কিন্তু আমি আমার মেয়েদের এত অল্প বয়সে বিয়ে দিতে চাই না। সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচাতে পূর্ণাকে 16 বছর বয়সে বিয়ে দিতে রাজি হয়েছি। প্রিয়াকে এত জলদি বিয়ে দিব না। আশা দাঁড়িয়ে ক্ষুব্ধ স্বরে বলল, আমি তোমার মেয়েকে অত্যাচার করছি, নাকি তোমার মেয়ের জন্য আমার জীবন শেষ করেছি? আশা ক্ষুব্ধ হয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। জলিল তার পথের দিকে তাকিয়ে বলল, এই কি পাগল হয়ে গেছো নাকি? আমার মেয়ের জন্য নিজের জীবন শেষ করলো কবে? রাতে চাঁদের আলো, চারিদিক দিনের মতোই আলোকিত হয়ে গেছে। হালকা হিমেল হাওয়া বইছে। পূর্ণা ছোট্ট ঘরের দরজায় বসে শূন্যে তাকিয়ে চোখ বন্ধ করে গভীর চিন্তায় ভাবছে, কোনো কঠিন সমীকরণ মেলানোর যেন চেষ্টা করছে। সেদিন বাগদানে হৃদমের উপস্থিতি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। পূর্ণা বোঝার চেষ্টা করেছে ডাক্তার সাহেব স্পষ্ট কিছু বলতে এসেছিল। সবাই আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সে কথা ঘুরিয়ে বলেছে। পূর্ণা চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে ভাবছে, সেদিন আমি যখন সাইদকে আংটি পরাতে যাই, হৃদম এসে বলে আমার সাথে জরুরি কথা আছে। উপস্থিত সবাই আমার দিকে আর চোখে তাকায়। আফজাল সাহেব বাবাকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে কি পূর্ণার প্রেমিক নাকি? তার এই সময় এইখানে কি কাজ? তাহলে এই নম্র ভদ্র মেয়ে চুপিসারে এইসব করেছে? এইসব কথা পূর্ণার চোখে জল টলমল করছে। সে যেই কলঙ্কের ভয় পাচ্ছিল, অবশেষে অপরাধী না হয়েও সেই কলঙ্কই শুনতে হবে। সাইদ তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদমের দিকে এগিয়ে ক্ষুব্ধ স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি বলতে এখানে এসেছো? চারদিকে হইচই পরিবেশ, সবাই নিজেদের মধ্যে বলাবলি করছে। কি হচ্ছে এসব? এই ছেলে কি বলছে? হৃদম সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা দয়া করে থামুন। আমি পূর্ণার বাবার স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে এসেছি। আমি জানতাম না আজকে পূর্ণার বাগদান হচ্ছে। ভুল সময় চলে এসেছি, দুঃখিত। পূর্ণা, তোমাকে অভিনন্দন। পূর্ণা কয়েক সেকেন্ড হৃদমের দিকে তাকিয়ে মনে মনেই ভাবছে, সে এইসব মিথ্যা বলেছে, অন্য কিছু বলতে চেয়েছিল।
জলিল অনুরোধ স্বরে বলল রিদমকে। বাবা, তুমি যখন এসেছো কিছুক্ষণ থেকে যাও। চাচা অনেক রুগী আছে, অন্যদিন আসবো। রিদম ব্যস্ত পায়ে চলে গেল। ঘরের ভেতর থেকে প্রচন্ড জোরে কিছু পড়ার শব্দ হলো। পূর্ণা চমকে চোখ খুলে দৌড়ে সদর ঘরে যায়। জলিল বিছানা ছেড়ে মাটিতে পড়ে আছে। বাবা বলে চিৎকার করে দু হাতে জড়িয়ে ধরে তাকে ওঠানোর চেষ্টা করে। দৌড়ে দিশা বাইরে থেকে ছুটে আসে, মামা বলে ডাকতে থাকে। পূর্ণা গ্লাস থেকে পানি নিয়ে মুখে কয়েকবার ছিটিয়ে দেয়, তাও সে চোখ খুলছে না। পূর্ণা বাচ্চাদের মতো কান্না করছে। তিশা বলল, আপা, আমি মামি আর প্রিয়াকে ডেকে নিয়ে আসছি। মামাকে হাসপাতালে নিতে হবে। জলদি যা বাবা, ওঠো বাবা, আমাকে একা করে দিও না। জলিল হসপিটালের বিছানায় শুয়ে আছে। বাইরে পূর্ণা চিন্তিত অবস্থায় পায়চারি করছে। প্রিয়া তিশা বেঞ্চে বসে অপেক্ষা করছে কখন ডাক্তার সাহেব বের হবে, বাবার খবর পাবে। রিদম বের হলে প্রিয়া জিজ্ঞেস করলো, বাবার কি হয়েছে ডাক্তার সাহেব? রিদম প্রিয়াকে এড়িয়ে পূর্ণাকে বলছে, আমার সাথে আসো। রিদমের পিছন পিছন পূর্ণা তার কক্ষে যায়। বাবার কি সমস্যা হয়েছে ডাক্তার সাহেব? চাচার অবস্থা বেশি ভালো না পূর্ণা, এখন স্পষ্ট না, রিপোর্ট আসলে বলতে পারবো, তবে ধারণা করছি ক্যান্সার। কথা শুনে থমকে যায় পূর্ণা। দাঁড়ানোর অবস্থা পড়ে যেতে গিয়েও নিজেকে সামনে নেয়, বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নেয়। রিদম পানির গ্লাস হাতে দিয়ে চেয়ারটা এগিয়ে দিয়ে, পূর্ণা এখানে বসো, পানি খাও, নিজেকে সামলা, ধৈর্য ধরো, চাচা ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। পূর্ণা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ডাক্তার সাহেব বাবাকে এই কথা বলবেন না। ঠিক আছে, আমি আসছি। পূর্ণা চোখ মুখ মুছে দীর্ঘশ্বাস ফেলে বের হবার জন্য পা বাড়ায়। রিদম পেছন থেকে বলে, পূর্ণা। পূর্ণা পেছনে ঘুরে তখন মনে পড়ে যায় বাগদানের ঘটনা। সাথে সাথে রিদমকে প্রশ্ন করে, ডাক্তার সাহেব সেদিন কি বলতে চেয়েছেন? পূর্ণা, আমার মনে হয় তুমি ভুল করছো, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। কোন বিষয়ে? সাহিদকে বিয়ের বিষয়। কি বলতে চান? সাহিদকে আমার বিশ্বাস হয় না, ওর মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো ও গোপন রেখেছে। আপনার কাছে কি প্রমাণ আছে? নেই। প্রমাণ ছাড়া কিছুই বলবেন না, এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। রাগান্বিত অবস্থায় বের হয়ে যায় পূর্ণা। রিদম রাগান্বিত হয়ে কাচের গ্লাসে আঘাত করে গ্লাস টুকরো টুকরো করে পড়ে যায়। হাত কেটে রক্ত ঝরছে। হাসপাতালের বাইরে পূর্ণা প্রিয়া বসে আছে। আকাশ তাদের দিকে দ্রুত পায়ে এগিয়ে আসে। পূর্ণা, চাচার এখন কি অবস্থা? ভালো নেই ভাই। কি হয়েছে? রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাবে না। অনুরোধ স্বরেই আকাশ, দুঃখিত বোন, তোমাদের বাগদানে আসতে পারিনি। ঠিক আছে ভাইয়া, বিয়েতে আসবেন। পূর্ণা ক্ষুব্ধ দৃষ্টিতে কয়েক সেকেন্ড প্রিয়ার দিকে তাকিয়ে প্রিয়ার নতুন জানু হয়ে বলে, আর হবে না আপা। দুজন ব্যক্তির কথা শোনার মাঝে প্রিয়ার আগ বাড়িয়ে কথা বলা পূর্ণ পছন্দ করে না। তার চোখে দৃষ্টি দেখে প্রিয়া সেটা বুঝে গেছে। আকাশ চিঠি বের করে পূর্ণাকে দিল। পূর্ণা কাপা স্বরে জিজ্ঞেস করলো, সে কোথায়? কাল রাতে চলে গিয়েছে। সে কি জানে? হ্যাঁ, আমি বলেছি চাচার কথা, তার জরুরি কাজ ছিল। বাবার থেকেও জরুরি? আকাশ পূর্ণার উত্তর না দিয়ে এগিয়ে গেল। প্রিয়াকে বলল, চলো প্রিয়া, চাচাকে দেখিয়ে আসি। পূর্ণা ভাবছে এই সময় তাকে বড্ড প্রয়োজন ছিল। জীবনসঙ্গী তো সেই হয় যে খারাপ সময় পাশে থাকে। পূর্ণা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি এসব কি ভাবছি? তার সত্যি কোনো দরকার আছে? তার প্রয়োজনও আমাকে বুঝতে হবে। দুইজন দুইজনকে যদি নাই বুঝি কিভাবে সুখী হব? পূর্ণা চিঠির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে খোলে। প্রিয় পূর্ণবতী, জানি তুমি খারাপ সময় পার করছো। এই সময় তোমার পাশে থাকতে না পারা আমার জন্য অনেক কষ্টের। আমার মনে কি চলছে যদি তুমি বুঝতে। আমার মা একটু অসুস্থ, তার পাশে এখন আমাকে প্রয়োজন। আর কয়েকটা দিন তোমার মেট্রিক পরীক্ষা শেষ হলেই তোমাকে আমার কাছে সারা জীবনের জন্য নিয়ে আসবো। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আগলে রাখবো। খুব শীঘ্রই মা আর বোনদের রাজি করিয়ে নিয়ে আসবো। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিও, সাবধানে থেকো। তোমাকে অনেক ভালোবাসি। ইতি, সাইদ। রিদম ৯ নম্বর ওয়ার্ড থেকে বের হচ্ছে। তিশা রিদমকে দেখে পিছন পিছন ডাক্তার সাহেব বলে ডাকতে ডাকতে কাছে আসে। রিদম প্রশ্ন করে, কিছু বলবেন? হ্যাঁ, মামার খবর জানতে। আপনার মামার খবর পূর্ণাকে বলেছি। কিন্তু আমাকে তো বলেনি। পূর্ণার কাছে যেন নিবেন।
বলে রিদম চলে যায় নিজের কক্ষে। তিশা ওইখানে গিয়ে উপস্থিত হয়। রিদম চমকে গিয়ে, আপনি এখানে কেন আসলেন? আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা? ব্যথা পেয়েছি। আপনি আর কিছু জানা না থাকলে আসুন। আমি জানি আপনার হাতে কি হয়েছে। পূর্ণা আপার সাথে রাগ দেখিয়ে নিজের হাতে গ্লাসে আঘাত করে কেটে ফেলেছেন। তার মানে সবকিছু লুকিয়ে দেখেছো? যা শুনেছো বা দেখেছো কাউকে কিছু বলবে না। এখন বের হয়ে যাও। তিশা ভীতকণ্ঠে বলল, ঠিক আছে, বলবো না, এমনিই চলে যাচ্ছি। তিশা চলে যাওয়ার সাথে সাথে দরজাটা একটা বিকট শব্দে আওয়াজ করে বন্ধ হয়ে যায়। রিদম চমকে ওঠে। বিরক্তকর মেয়ে একটা। জলিল হাসপাতালের বিছানায় শুয়ে আছে। পূর্ণা তার হাতে চুম্বন করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবা আমার, তোমাকে এইরকম ভাবে দেখতে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমার গলায় মা ডাকটা না শুনলে আমার দিন থমকে যায়। ওঠো না বাবা, আমাকে একবার মা বলে জড়িয়ে ধরে সকল কষ্টকে প্রশান্তিময় করে দাও। কাঁদো কাঁদো গলায় বলছে পূর্ণা। একজন নার্স এসে বলল, পূর্ণা, ডাক্তার সাহেব আপনার জন্য তার কক্ষে অপেক্ষা করছে। পূর্ণা দাঁড়িয়ে চোখ মুছতে মুছতেই জবাব দিল, কেন আপা? আপনার বাবার রিপোর্ট এসেছে। পূর্ণা ডাক্তার সাহেবের কক্ষে প্রবেশ করে। রিদম তার দিকে আর চোখে তাকায়। বসো পূর্ণা। বলবেন না যে রিপোর্টে খারাপ কিছু আছে? রিদম কিছুক্ষণ চুপ থেকে বলল, পূর্ণা ধৈর্য ধরো। আমি যা ভেবেছি তাই হয়েছে। তোমার বাবা ক্যান্সারে আক্রান্ত। এখন থেকে তাকে সাবধানে থাকতে হবে। যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। পূর্ণার পুরো শরীর ঘেমে একাকার। শরীর কাঁপছে, মনে হচ্ছে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। রাতে নিস্তব্ধ চারিপাশ। দূরে কোথাও থেকে শিয়ালের হাঁক শোনা যাচ্ছে। বাড়ির আতা গাছটা থেকে হুতুম প্যাঁচার ডাকছে। বাড়ির সবাই গভীর ঘুমে। পূর্ণা ঘুমের মধ্যেই লাফিয়ে ওঠে। স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখেছে। তার পুরো শরীর ঘেমে একাকার। হাতে তালু দিয়ে কপালের ঘাম মুছে পেছনে ঘুরে দেখে প্রিয়া ও দিশা গভীর ঘুমে আচ্ছন্ন। পূর্ণা বিছানা থেকে নেমে জানালা দিয়ে এগিয়ে যায়। জানালা খুলে চাঁদনি রাত পুরো বাড়ির দিকের আলোটা ছড়ছড় করে পড়ছে। চাঁদটা ঠিক নারিকেল গাছের মাথায় উঠেছে। শীতল হাওয়া গায়ে লাগতেই পূর্ণার শরীর শিরশির অনুভূত হয়। এক দীর্ঘশ্বাস ফেলে পূর্ণা। বাড়ির চারপাশে একবার তাকিয়ে দেখে। আগামী শুক্রবার তার বিয়ে। এই বাড়িটা ছেড়ে যেতে হবে বহু দূরে। গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিতে হবে তাকে। কিভাবে পরিবার ছেড়ে থাকবে ভাবতে ভাবতে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই তো মাসখানিক আগে বাবা হসপিটাল থেকে ছাড়া পেল। আগে থেকেই সুস্থ আছে। পূর্ণার মেট্রিক পরীক্ষাও শেষ হবার। এবার তো তার বিদায় নিতেই হবে। পূর্ণা তিশার দিকে এক পলক তাকিয়ে রিদম প্রায় বাবার খোঁজ নিতে বাসায় আসে। রিদম আর তিশা ভালো সম্পর্ক হয়েছে, ভালো বন্ধুর মতো। তিশা রিদমকে হয়তো পছন্দও করে। রিদমের অনুভূতি জানা বাকি। তিশাকে পছন্দ না করার কারণ নেই। ফর্সা গোলগাল চেহারা, লম্বা টানা টানা চোখ, বাঁকা ঠোঁটের হাসিতে অপরূপা সুন্দরী সে। পড়ালেখা খুব ভালো। বয়স 17। রিদমের তিশাকে ভালোই মানাবে। রিদমকে মজা করে নীল চোখের ডাক্তার বলে তিশা। সময় বিকেল। পূর্ণা পুকুরে গভীর চিন্তিত অবস্থায় বসে আছে। জলিল গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে শরীরের শারীরিকভাবে সুস্থ বোধ করলেও মানসিকভাবে সে ভালো নেই। কাল বাদে পরশু মেয়েকে বিদায় জানাতে হবে। জলিল পূর্ণার পাশে বসলো, কিন্তু পূর্ণা এতটাই চিন্তিত যে তা খেয়াল করেনি। জলিল 2 বার পূর্ণা বলে ডাকে। 3য় বার ডাকলে পূর্ণা চমকে ওঠে। বাবার দিকে তাকায়। পূর্ণার মায়াবী চোখ দুটো অশ্রু টলমল করছে। চোখের পলক পড়তেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। জলিল পূর্ণার হাত দুটো মুঠো করে ধরে চুম্বন করে অশ্রু মুছে দিয়ে বলল, মেয়ে আমার, সাহসী কন্যা, তোমার এই মায়াবী চোখে অশ্রু মানায় না। আজ তোমাকে কিছু কথা বলবো। সব সময় এই কথাগুলো মাথায় রাখবে। জীবন মানে সংগ্রাম। জীবনে সুখী হতে হলে যুদ্ধ করতে হবে। সংগ্রাম না করে তুমি এগিয়ে যেতে পারবে না, সুখের ছোঁয়া পাবে না। শোনো মা, আজকে তুমি আমার মেয়ে, কিন্তু কাল থেকে তুমি আরেকজনের স্ত্রী হবে। আমাকে যেমন সম্মান করো, তোমার স্বামীকে তেমন সম্মান করবে। কখনো অবাধ্য হবে না। তোমার স্বামী যদি অন্যায় করে তাকে প্রশ্রয় দিবে না, আবার তার সাথে অন্যায়ও করবে না। শ্বশুর বাড়িতে সবাই পর, তাদের ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে। তবে কিছু মানুষের মন তুমি সহজে জয় করতে পারবে না।
তারা তোমাকে পদে পদে বিপদে ফেলতে চাইবে, অপমান ও অবহেলা করতে চাইবে। তোমাকে ধৈর্য ধরতে হবে, তাহলে তুমি এই ধৈর্যের পুরস্কার পাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। পূর্ণা মন দিয়ে শুনছে আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। জলিলের চোখ দুটো অশ্রু টলমল করছে, মনের ভেতরে কষ্ট পড়ে যাচ্ছে। আমার লক্ষ্মী মেয়ে, যদি মেয়েদের বিয়ে দিতে না হতো তাহলে বাবারা সারা জীবন ঘরের রাজকন্যা ঘরে রেখে দিত। পূর্ণা বাবার কাঁধে মাথা রেখে, তোমাকে ছাড়া কি করে থাকবো বাবা? জলিল কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, তুমি নিজেকে সব জায়গায় মানিয়ে নিতে পারবে। আমার দোয়া তোমার সাথে আছে মা। নতুন জীবনের জন্য প্রস্তুত হও। সকাল হতেই বাড়িতে উৎসবমুখর পরিবেশ। পুরো বাড়ি লাল, নীল, সবুজ আর রঙিন 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 কাপড়ের কাগজের ফুল দিয়ে সাজানো হয়েছে। বাচ্চাদের ছোটাছুটি, অতিথিদের আগমন, সবাই আনন্দে মেতে উঠেছে। বাড়ির বড় মেয়ের বিয়ে। সকালে বাড়িতে আকাশের আগমন, বিয়ের শাড়ি, গয়না ও অন্যান্য জিনিসপত্র নিয়ে। জলিলকে দেখা আকাশ এগিয়ে এসে সালাম দিল। জলিল সালামের জবাব দিয়ে আকাশকে অনুরোধ করলো মেয়ে পক্ষ হয়ে বিয়ে শেষ হওয়া পর্যন্ত যেন থেকে যায়। আকাশ তার অনুরোধ ফেলতে পারল না। প্রিয়া ও তিশা বিয়ের জিনিসপত্র দেখার জন্য ব্যাগ খোলে। পূর্ণার জন্য লাল টুকটুকে বেনারসি, গায়ে হলুদের শাড়ি, গয়না, চুড়ি, আলতা, আরো অনেক কিছু। আকাশ কয়েক সেকেন্ড তাদের দিকে তাকিয়ে জলিলকে জিজ্ঞেস করলো, চাচা, পূর্ণা কোথায়? ওর ঘরে যাও, দরকার থাকলে কথা বলে এসো। আকাশ পূর্ণার ঘরে গিয়ে দরজায় টোকা দিয়ে শব্দ করে, পূর্ণা, আসতে পারি? আসুন। পূর্ণা হাসি মুখে বলল, কি ব্যাপার আকাশ ভাই? তোমার জন্য একটা জিনিস আছে। আকাশ চিঠি বের করে মৃদু হাসতে হাসতে বলল, যাক বাবা, বাঁচা গেল। আজকেই আমার ডাকঘরের পিয়নের কাজ শেষ। এখন থেকে আর কোনো চিঠি আসবে না। পূর্ণা হেসে বলল, আপনি কি মুক্তি পেতে চাইছেন? তা চাই, তবে আমি খুব খুশি। আকাশ চিঠি দিয়ে ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। পূর্ণা মৃদু হাসি দিয়ে চিঠি খুলে, প্রিয় পূর্ণবতী, তোমাকে লাল বেনারসিতে বউ সাজে দেখার জন্য প্রতিটা মুহূর্তের প্রহর গুনছি। পূর্ণবতীর ছোঁয়া আমার জীবনে আরো সুন্দর ও সমৃদ্ধ করে তুলবে। আমি অনেক ভাগ্যবান, সবচেয়ে সুন্দরী মেয়েটাকে স্ত্রী হিসেবে পাচ্ছি। তুমি ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারছি না। আমার চারপাশের সবকিছুতে যেন তোমাকেই দেখতে পাই। মনে হয় এই পৃথিবীতে তুমি আমার একান্তই আপন। আর কয়েক প্রহর বাকি, তুমি লাল বেনারসিতে রাজকন্যা হয়ে থেকো। আমি ঘোড়ায় চড়ে রাজপুত্রের মতো তোমাকে নিতে আসবো। আমার পূর্ণবতী, অবশেষে তুমি আমার হচ্ছ, আর তোমাকে হারানোর ভয় নেই। ইতি সফল হওয়া প্রেমিক। পূর্ণা হলুদ রঙের শাড়ি, মাথা ও হাতে হলুদ গাঁদা ফুলের মালা, অপরূপ লাগছে তাকে দেখতে যেন। আকাশ থেকে হুড়পুরি নেমে এসেছে বাড়ির উঠানে। উঠানের মাঝে পাটা শিলনোড়াতে বসে আছে। পূর্ণা দুই হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। চারিদিকে ঘিরে রেখেছে মেয়েরা। সামনে ফাঁকা জায়গায় প্রিয়া, তিশা, তার ভাইরা নাচ করছে। মেয়েরা তার গায়ে হলুদ দিচ্ছে। মাটির কলসিতে করে পানি পূর্ণার মাথার উপরে আস্তে আস্তে ঢালে তাকে গোসল করাচ্ছে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। খাওয়া দাওয়া শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সবাই অপেক্ষায় আছে বরপক্ষের জন্য। তাদের বাসা থেকে কেউ আসার এখনো খবর নেই। বারান্দায় সব আত্মীয় স্বজন ও হুজুররা বসে আছে। জলিল ও আকাশ উঠানে পায়চারি করছে। আকাশের শরীর ঘামছে, বারবার হাত দিয়ে কপাল মুছছে, আর মনে মনে ভাবছে কত কোনো বিপদ হলো না তো, এখনো আসলো না কেন। পূর্ণা লাল টুকটুকে বেনারসি পরে বধূ সাজে বসে আছে, পাশে প্রিয়া ও দিশা। পূর্ণা মৃদু মৃদু হাসছে আর ভাবছে ছোটবেলায় বাবা গল্প শোনাতেন, তার রাজকন্যাকে ঘোড়ায় চড়ে রাজপুত্র এসে নিয়ে যাবে। ছোটবেলার গল্প সত্যি হতে যাচ্ছে। রাজকন্যা সেজে বসে আছে পূর্ণা রাজপুত্রের অপেক্ষায়। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে। বরপক্ষ এখনো আসেনি। আত্মীয় স্বজনেরা সবাই উঠে চলে যায়। আর কত অপেক্ষা করবে? আজ আর বিয়ে হবে না। জলিল সবাইকে অনুরোধ করছে চলে যেতে না। সবাই ক্ষুব্ধ হয়েই চলে গেল। বাইরের শব্দ শুনে তিশা ও প্রিয়া দৌড়ে উঠে চলে আসে। আশা ক্ষুব্ধ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে পড়ল, তোর ভালোবাসার মানুষ তোকে বিয়ে করতে আসেনি, সে তোকে ঠকিয়েছে। তোর বিয়ে ভেঙে গেছে পূর্ণা। এই মুখ কিভাবে দেখাবি? ছি ছি।
পূর্ণা বিছানা থেকে উঠে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সবাই পূর্ণাকে খুঁজছে, বাসায় কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। চোখ খুলে দেখে হাসপাতালের বিছানায় শুয়ে আছে পূর্ণা। কি হয়েছে, এখানে কিভাবে আসলো কিছু মনে করতে পারছে না। শূন্য তাকিয়ে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে। বধূ সেজে বসেছিল, বরপক্ষ আসেনি। আশা ক্ষুব্ধ স্বরে তাকে কথা শুনিয়েছে। তার বলা একটা কথা বারবার কানে ভাসছিল, তার বিয়ে ভেঙে গেছে, তোর বিয়ে ভেঙে গেছে পূর্ণা। তারপর লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে সেই বকুল গাছের নিচেই সাইদকে খুঁজতে যায় পূর্ণা। সেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। সেখানে না পেয়ে নদীর পাড়ে যায়, সেখানে প্রথম ঘুরতে গিয়েছিল। বেশ খানিকক্ষণ অপেক্ষা করে পূর্ণা, কিন্তু তার দেখা নেই। সে কি আর আসবে না? সত্যি কি ঠকিয়েছে? পূর্ণা কাঁদতে কাঁদতে পাথরের উপরে হেলান দিয়ে বসে পড়ল। এক হাত দিয়ে অন্য হাত চেপে ধরে। হাতের কাচের চুড়ি ভেঙে হাত থেকে রক্ত ঝরছে। কাঁদতে কাঁদতে পূর্ণা ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। পূর্ণা চোখ খোলে, কিন্তু তারপরে তাকে এইখানে কে নিয়ে আসলো? রিদম প্রবেশ করে। পূর্ণাকে দেখে মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে পূর্ণা? কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুস্থ বোধ করলে আমাকে বলো। পূর্ণা মৃদু স্বরে বলল, আমাকে এইখানে কে নিয়ে আসছে ডাক্তার সাহেব? আজাদ মেম্বার। পূর্ণা অবাক হয়ে জিজ্ঞেস করলো, উনি কে? তোমার পালিত নানা ভাই। তার আরেকটা পরিচয় আছে, সে তোমার আপন নানা। পূর্ণা হাঁ হয়ে তাকিয়ে আছে। এটা কি করে হতে পারে? আমার নানা বেঁচে আছে। বাবা তো কখনো কিছু বলল না তার ব্যাপারে। দরজায় এক বয়স্ক লোক লাঠিকে ভর করে কাঁপতে কাঁপতে প্রবেশ করে। তার চুল দাড়ি সাদা, চোখে চশমা, শরীরে পরা সাদা রঙের পাঞ্জাবি, গায়ের রং ফর্সা। লোকটার দিকে পূর্ণা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তাহলে এই আমার নানা, যে আমাকে এখানে নিয়ে এসেছে? আজাদ মেম্বার বিছানার পাশে কাঠের চেয়ারে বসলেন। রিদম তাকে ধরে বসতে সাহায্য করলেন। আজাদ মেম্বার কয়েক সেকেন্ড পূর্ণার দিকে তাকিয়ে, তোমাকে দেখতে ঠিক আমার মেয়ে নিরুপমার মতো। পূর্ণা ধীর কণ্ঠে উত্তর দিল, আমি তো তার মেয়েই। আজাদ মেম্বার কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি বোন, তুমি আমার নিরুপমার মেয়ের পূর্ণা। আপনি আমাকে কিভাবে চিনলেন নানা? নানা আর আমি প্রতিদিন সন্ধ্যায় নদীর পাড়ে হাঁটতে যাই তার মেয়েকে খুঁজতে। তার মেয়ে কি হয়েছে? সে নদীর পাড় থেকে 4 বছর বয়সে হারিয়ে গেছে, আর পাওয়া যায়নি। নানা মনে করে একদিন সে নদীর পাড়ে ফিরে আসবে, তাই প্রতিদিন ওইখানে যায়। পূর্ণা নানা দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বলল, নানা, আপনি এক মেয়েকে এত বছর ধরে খুঁজছেন, আমার মায়ের মৃত্যুর খবর পেয়েও আপনি দেখতে আসেননি। আজাদ মেম্বার কথা এড়িয়ে গিয়ে, আমাকে যেতে হবে, তোমার যে কোনো সমস্যায় আমাকে তোমার পাশে পাবে। আজাদ আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলেন। পূর্ণা তার দিকে তাকিয়ে আছে, কোনোভাবেই চোখ সরাতে পারছে না। দরজার সামনে দাঁড়িয়ে পূর্ণার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোমার মায়ের লাল গোলাপ খুব পছন্দের। তার কবরের পাশে গোলাপ গাছটাতে আজকে 4টে ফুল ফুটেছে, 3টা কলি হয়েছে। 2-1 দিনের মধ্যে সেগুলোতে ফুল হয়ে ফুটবে। সন্তান যতই কষ্ট দেখ, বাবারা কখনোই সন্তানকে ভুলে যায় না। আজাদ মেম্বার মাথা নত হয়েই চলে যায়। পূর্ণা স্থির চোখে চেয়ে আছে দরজার দিকে, চোখ দুটো অশ্রু টলমল করছে। মনে মনেই বলছে, তাহলে এই গোলাপ গাছটার মালিক আপনি? পূর্ণা প্রশ্ন করল, নানা আমাকে চিনলো কিভাবে? হৃদম উত্তর দিল, আমি তোমাকে দেখে চিনেছি, তোমার পরিচয় তাকে বললাম, সে তোমার বাবার কথা শুনে চিনতে পেরেছে, তারপর তোমাকে হাসপাতালে নিয়ে আসলাম। পূর্ণা চুপ করে বসে থাকলো। সপ্তাহখানিক পর সবকিছু স্বাভাবিকভাবেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে পূর্ণা। কিন্তু সত্যি কি মন থেকে মেনে নেওয়া যায় এই বিশ্বাসঘাতকতা? সে কি সত্যি ঠকিয়েছে? কোথায় হারিয়ে গেল, নিখোঁজ হয়ে গেল এমন ভাবে? আকাশ আর জলিল গিয়েছিল সাইদকে খুঁজতে, তারা কেউ ছিল না। বাড়ির সদর দরজায় তালা ঝুলছে। গ্রামের মানুষের মুখে মুখে পূর্ণার বিয়ে ভাঙার কথা। এত দুঃখের মাঝে পূর্ণার জীবনে স্বস্তির সংবাদ পেয়েছে। মেট্রিকের ফলাফল প্রকাশ হয়েছে, পূর্ণা ফার্স্ট ডিভিশন পেয়েছে, পাশ করেছে। জীবনে যাই ঘটুক না কেন, সে থেমে যাইতে চায় না। পূর্ণার চোখ পড়ে টেবিলের সাইডে রাখা ট্রাঙ্কের উপরে। তার হাতে মেহেদি এখনো যায়নি। ট্রাঙ্কটি খুলতেই দেখে তার বিয়ের লাল বেনারসি আর গয়না। এক পলক তাকিয়ে আছে পূর্ণা। প্রিয়া ঘরে প্রবেশ করে কয়েক সেকেন্ড পূর্ণার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করতেই চমকে ওঠে পূর্ণা। আপা, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি জোর করেছিলাম সাইদকে বিশ্বাস করতে। পূর্ণার কাঁধে মাথা রেখে প্রিয়া, নিজেকে দোষারোপ করিস না প্রিয়া, সব নিয়তি মানুষের কোনো হাত নেই, তবে খারাপের মধ্যেই ভালো কিছু আছে। সেটা কি আপা, খারাপের মধ্যেও ভালো? খারাপ সময় আমার আসল মানুষকে চেনা যায়,
যে বিপদের সময় পাশে থাকে সেই প্রকৃত মানুষ। এখন থেকে তোমার এই কথা মনে রাখবো, কাউকে সহজে বিশ্বাস করব না। সকালে শীতল হাওয়া বইছে, ঝুম বৃষ্টি হচ্ছে, শীতকাল খুব কাছেই চলে এসেছে। তিশা ও প্রিয়া খুব সকালে উঠেই বের হয়ে যায়। পূর্ণা সব কাজ নিজের হাতেই করেছে, আশা কোনো সুযোগ হাতছাড়া করছে না। উঠতে বসতে বিয়ে নিয়ে পূর্ণাকে কথা শোনাচ্ছে, তবে পূর্ণা এসব কানে নিচ্ছে না। তবে এভাবে চলতে পারে না। ম্যাট্রিকে ভালো রেজাল্ট হয়েছে, আবার ভালো একটা স্কুলে ভর্তি হতে হবে। এটা একটা অবাক করা বিষয় যে গ্রামের পূর্ণার প্রথম মেয়ে যে এত দূরে পড়াশোনায় এগিয়েছে। সব মেয়েদের তো 14-15 বছর বয়সেই বিয়ে হয়ে গেছে। সেখানে পূর্ণা তার বাবার সহযোগিতায় এত দূরে এসেছে। হাসপাতালে নিজের কক্ষে বসে আছে রিদম। হঠাৎ করে তিশা ও প্রিয়ার আগমনে বিরক্ত বোধ করে। তিশার সাথে ভালো সম্পর্ক হলেও সে তিশাকে একটু এড়িয়ে চলে। তিশা আগ্রহ নিয়ে প্রশ্ন করে,